মুখ বন্ধ করার আর করা যাবে না, টু লেট। ইতিমধ্যে যুবকদেরও আশ্বাস দিয়ে রেখেছেন যে 1,500 টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। হ্যাঁ, 1,500 সবাই যুবক আমার সামনে সাইকেলের টায়ার চেঞ্জ করতে পারবে না, একবারে তেল পর্যন্ত কিনতে পারবে না তোমাদের বাইকে। এবং তোমরা যদি আরো সিগারেট বিড়ি কিছু খেয়ে থাকো সেইটুকু কেনার কথা আমি জানি না, আমার ওটার আইডিয়া নেই, কিন্তু আমার মনে হয় না 1 মাসে সেইটুকু খরচা দেবে বলে। সেই মায়ের কাছে বলতে হবে যে ডাল ভাতটা দাও, কারণ তোমাদের রোজগারের ব্যবস্থা সমস্ত বন্ধ করে দিয়েছে। কিছুদিন আগে, কিছু মাস আগে কি তরুণের স্বপ্ন বলে কিছু খানিকটা ল্যাপটপ, আইপ্যাড, ট্যাবলেট বোধহয় বিলি করলো, সেও খানিকটা তৃণমূল খেয়েও নিল, মানে আদৌ তরুণদের কাছে পৌঁছলো না। এবং তরুণরা ট্যাব নিয়ে কি করবে আমার জানা নেই, তার কারণ এখানে কোনো নতুন ইন্ডাস্ট্রি ঢুকছে না। সেই তো উনি ইন্ডাস্ট্রিয়াম থেকে জ্ঞান দিচ্ছেন, আগের বার বলেছিলেন বউকে বলো না মাকে বলো ঘুগনি করে দিতে, এবার বলছেন বউকে বলো ছোলা সেদ্ধ করে দিতে, মুড়ি বেচো। তো মুড়ি আর ঘুগনি খেতে খুব ভালো, আমিও ভালোবাসি, কিন্তু সেটা তো আর ইন্ডাস্ট্রি হতে পারে না। একটা বেকার যুবক যারা পড়াশোনা করেছে, বেসিক পড়াশোনাটুকু যদি করে থাকে, মানে এতগুলো অফিসে নেই, এতগুলো ইন্ডাস্ট্রিও নেই যে তারা সম্মানের সঙ্গে পিওনের কাজটুকু করবে। তো সেইখানে তাকে 1,500 টাকা দিয়ে উনি কি ভাবছেন কাকে কিনবেন? এই যে কথায় কথায় বলে যে বাংলা মাথা নত করবে না, বাঙালি মাথা নত করবে না, সত্যি সত্যি মাথা নত করবে না। এবার পশ্চিমবঙ্গের মানুষ জাগছে, বুঝতে পারছে যে একটা সরকার তারা পাল্টেছিল, দ্বিতীয়বার সুযোগ দিয়েছিল, তৃতীয়বার সুযোগ দিয়েছিল। পশ্চিমবঙ্গ পলিটিক্যাল পার্টি চেঞ্জ করতে একটু সময় নেয়, কিন্তু তৃতীয়বারের পর তখন এরা বিনম্র হলো না, সেবাটুকু দিল না, আরো করাপশন বাড়িয়ে দিল, উদ্ধত তাদের সীমা ছাড়িয়ে গেল। এই সরকারকে আর এই পশ্চিমবঙ্গের মানুষ ফেরাবে না। 150 টাকা দাও, 500 টাকা দাও, যতই দাও, কিচ্ছু না। দিদি ইতিমধ্যে যে রাস্তা, মানে এই এলাকার কিছুই তো নেই, আমার তো প্রায় কোমর ভেঙে গেল আসতে, রাস্তাঘাটের কিছু নেই। কিছুদিন আগে আমি এবিপি আনন্দে বুঝেছিলাম, সরি আমার চ্যানেলের নাম নেওয়া উচিত নয়, সেখানে আমি দেখছি করঞ্জলির কোন জায়গায় রাস্তার তো মানে রাস্তার পিচ নেই, ওটা মাটির সঙ্গে মিশে গেছে। তো সেই জন্য চাষিরা, আশপাশের চাষিরা রেগে ওখানে ধান পুঁতছে, মানে এমন অবস্থা হয়েছে, রাস্তাঘাট ক্ষেত সব একাকার হয়ে গেছে। ওই মাটি মানুষ তো, কোনটা মাটি কোনটা মানুষের জন্য সুবিধা হয় উনি সবই মাটি করে দিচ্ছেন। স্বাস্থ্য ব্যবস্থা যে স্বাস্থ্যসাথী মানুষ কষ্ট পাচ্ছে, সাধারণ মানুষ জানে বা বুঝতে পারছে, যাদের জোর করে স্বাস্থ্যসাথী দেওয়া হচ্ছে, জোর করেই দেওয়া হচ্ছে, কেউ শখ করে নেয়নি। আমাদের আয়ুষ্মান প্রকল্পে সারা ভারতবর্ষে ট্রিটমেন্ট ক্যান্সারের জন্য ফ্রি, এবং অসংখ্য ট্রিটমেন্ট প্র্যাকটিক্যালি সাবসিডাইজ ট্রিটমেন্টের রেতে। আপনি যদি এখানে লক্ষাধিক টাকা খরচা করেন একটা বেসিক ট্রিটমেন্টের জন্য, আপনি বাইরে গেলে আয়ুষ্মানের কার্ড দেখালে আমি বলছি 1000 অধিক বড়জন আপনার খরচা হবে, থাকা খাওয়া আলাদা। কিন্তু স্বাস্থ্যসাথীর জন্য বেসিক ইনফ্রাস্ট্রাকচারটুকু নেই, জোর করে ডাক্তারদের বলছে তোমরা ফিস নেবে না, প্রাইভেট হসপিটালদের বলছে তোমরা টাকা নেবে না। ওভাবে একটা মেডিকেল ইন্ডাস্ট্রি চলতে পারে না। নিশ্চয়ই গরিব মানুষের সুবিধে করা দরকার, কিন্তু আয়ুষ্মান ভারত কাউর কোনো ক্ষতি না করে গরিব মানুষের সুবিধে করছে। কিন্তু যেহেতু ওটা কেন্দ্রীয় প্রকল্প, নরেন্দ্র মোদীর নাম আছে ওখানে, নাম নেই মানে নরেন্দ্র মোদী দিচ্ছে বলে উনি এটা ব্যক্তিগত রাশে গিয়ে উনি কোনো রকম এই কেন্দ্রীয় প্রকল্প এখানে ঢোকাতে রাজি নন। আমি আরেকটা বলছি, আপনারা আয়ুষ্মানের কথা বলছেন, এখানে যেহেতু এটা রুরাল এরিয়া, অ্যাগ্রিকালচারাল সেক্টরে সয়েল টেস্টিং এবং যারা চাষি তাদের বীমা সুরক্ষার জন্য, বা তাদের একটা মানে ওয়ান মার্কেট ওয়ান ক্রপ ওয়ান মার্কেট ওয়ান রেট, সেখানে একেবারে সামগ্রিকভাবে আপনি মার্কেটে যাবেন, মিডলম্যান সরিয়ে দেবেন, এইরকম অসংখ্য প্রকল্প আছে চাষিদের জন্য। এই মুখ্যমন্ত্রী গরিব মানুষের ভালো চান না, তার জন্য কেন্দ্রীয় প্রকল্প চাষিদের পর্যন্ত এখানে পৌঁছে দেবে। এই যে মাছের কথা আমি একটু আগে বলছিলাম, মাছ ব্যবসায়ীদের জন্য কেন্দ্রীয় প্রকল্প অসংখ্য আছে, কোস্ট লাইনের জন্য কেন্দ্রীয় প্রকল্প আছে। মুখ্যমন্ত্রী সিস্টেম্যাটিক্যালি কোনো কেন্দ্রীয় প্রকল্প ঢুকতে দেবে না। আর কটা দিন বাকি আছে, আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে আবারও রিকোয়েস্ট করব, আপনারা ভাবুন, এই 150 টাকা 500 টাকা দিয়ে আপনাদের মন কেনা যাবে না। আপনারা একটু অন্য রাজ্যের কথা চিন্তা করুন, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য চলছে, মানুষ কত ভালো আছে। তা আপনারা কি সেই যোগদানে দিতে মানে নিজেদের সেখানে দেখতে চাইছেন না? আপনাদের সুবিধের জন্য, আপনাদের জীবনযাপন সুবিধে করার জন্য আপনাদের প্রকল্প মানে কেন্দ্রীয় প্রকল্প যাতে আপনাদের কাছে আছে, সরকার বদলান, ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন।
আর বলো কোনো নদীর কথা নদীর বিজেপি ক্ষমতায় আসছে বাকি মাত্র 68 দিন। আমি কেন বলছি তার কারণ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলে গেছে যে এপ্রিল মাসের মধ্যে সরকার পাল্টাবে। তো আমরা ধরে নিতে পারি অলরেডি গতকাল মোটামুটি একটা আমরা আভাস পাচ্ছি যে ইলেকশন একটা ফেজে হবে এবং তারপরে হয়তো যেখানে যেখানে রি ইলেকশন দরকার তারপরে রেজাল্ট। এবার ভারতীয় জনতা পার্টি এলে প্রথম কাজ হবে ল অ্যান্ড অর্ডারটাকে একদম টেনে মুছড়ে ঠিক করে দেবে, মানে পুলিশকে পলিটিসাইজেশন থেকে মুক্ত করে দেবে, পুলিশের শীত দ্বারা একেবারে সযুক্ত করে দিয়ে নতুন করে পুলিশ যাতে ল অ্যান্ড অর্ডারকে ফেরাতে পারে। বাকি আমি যেহেতু এখন এই মুহূর্তে মথুরাপুরে আছি, আমি মৎস্যজীবী এবং কোস্টাল এরিয়া এবং রুরাল এরিয়া নিয়ে আমি একটু আগেই বললাম আমাদের বিভিন্ন প্রকল্প আছে যে গরিব মানুষ যাতে সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে পারে। মৎস্য প্রকল্প প্রচুর আছে, আমরা রুরাল অ্যাগ্রিকালচারাল সেক্টরে অনেক স্কিমস আছে, বলতে গেলে এই মুহূর্তে শেষ হয়ে যাবে, সেগুলো তো ইমিডিয়েট শুরু হবে। মানুষের স্বাস্থ্য যেগুলো আমাদের কেন্দ্রীয় প্রকল্প ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। এছাড়া মহিলাদের সুরক্ষা নিয়ে বিশেষ নজর রাখা যাবে, কিন্তু সর্বপ্রথম ল অ্যান্ড অর্ডারের পরে আমরা ল অ্যান্ড অর্ডার ঠিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বড় বড় ইন্ডাস্ট্রি ডেকে পারি। মানে একটু আগেই আমি যখন চার্জশিট লঞ্চ করছিলাম আমি ডিপসি ফিশিংয়ের কথা বললাম। ডিপসি ফিশিং যদি অ্যারেবিয়ান সিতে হয়, যদি মানে মহারাষ্ট্র গুজরাট যদি ওখানে এইটা অ্যাভেল করতে পারে, সুবিধে পেতে পারে, তাহলে বে অফ বেঙ্গলে কেন? আমরা এখানে ব্যবস্থা করে দেবো। আমাদের ইনফ্রাস্ট্রাকচার অলমোস্ট রেডি আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বহুবার এখানে বলে গেছেন, আরও অসংখ্যবার বলে যাবেন যে কেন্দ্রীয় প্রকল্প যেগুলো অলরেডি আছে সেগুলো তো আছেই। মাননীয় বিত্তমন্ত্রীও যেগুলো অ্যানাউন্স করেছেন কোস্টাল এরিয়ার জন্য সেগুলো ইমিডিয়েটলি ঢুকবে। এবং গতকাল বোধহয় খুব সম্ভবত নাকি তার আগের বার যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন উনি বলেছেন বিজেপির মুখ্যমন্ত্রীর সোয়ারিং ইনের পরপরই 45 দিনের মধ্যে বর্ডার সেফ হয়ে যাবে, একদম টেনে হিঁচড়ে আমরা বর্ডারটাকে ঠিক করে দেবো। সেই জন্য অনুপ্রবেশকারী বন্ধ মানে এখানকার লোকাল যারা আছেন, হিন্দু হোক মুসলমান হোক, যারা ভারতবাসী, তাদের অটোমেটিক্যালি যে আর্থিক অবস্থা সেটা ইমিডিয়েটলি ইমপ্রুভ করে যাবে। তার কারণ রিসোর্সেস মানে যেগুলো ন্যাচারাল রিসোর্সেস বা আমাদের তরফ থেকে যে রিসোর্সেস দেওয়া হবে সেগুলোতে ভাগ বসানোর বাইরের লোক থাকবে। মূলত এইগুলো। এবার তারপরে ক্রমশ প্রকাশ। আপনি তো বর্ডারেরই মানুষ, বর্ডারে আপনারা এইখানে যেখানে আমরা আছি সেখানে আপনারা জানেন যে অনেকটা কোস্টাল এরিয়া এবং যদিও কোস্টগার্ড আছে, সেন্ট্রাল ফোর্স বিএসএফ আছে, অনেক জায়গা আছে যেখানে এখনো জমি পাওয়া যায়নি। রাজ্য সরকার এখনো পরশুদিন অবধি উনি বলেছেন আমি দেবো না জমি না দিলে ফেন্সিং করা সম্ভব না। আর এই যে আমাদের ভীষণ এবড়ো কোস্টাল এরিয়া, ওখানে অনেক নদী আছে, নালা আছে, যেখানে অন্ধকারে আড়ালে লোকে ঢোকে এবং যারা এখন এই এসআইআরের তারা খেয়ে বর্ডারে বসে আছে তারা নিজেরাই বলেছে যে অসংখ্য দালাল আছে যারা ঢুকিয়ে দেয়। এমন নয় যে বিএসএফ নেমন্তন্ন করে নিয়ে আসছে। আমার বারবার এখানে আমি বিভিন্ন চ্যানেলে বলেছি যে মুখ্যমন্ত্রী যদি এতদিনে মনে হয়ে থাকে যে বর্ডার সিকিউরিটি ফোর্স কাজ করছে না, তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স বসে কিন্তু পোস্ট ওয়াইজ, অমুক পোস্ট নাম্বার, অমুক পোস্ট নাম্বার, অমুক পোস্ট নাম্বার। তো উনি তাহলে আইডেন্টিফাই করে উনি বলতেই পারতেন যে হোম মিনিস্ট্রিকে জানাতে পারতেন যে এই পোস্ট থেকে এই পোস্ট আমার ইনফরমেশন অনুযায়ী অনুপ্রবেশকারী ঢুকছে। উনি এটার কোনো চিন্তা ভাবনা করেননি, মানে উনি চেয়েছেন যে অনুপ্রবেশকারীরা আসুক, এসে নিমন্ত্রিতর মতন জামাই আদরে ওনারা এখানে থাকুন এবং তারা এখানকার যারা স্লিপার সেল আছে, যারা আমাদের দেশের মানুষ, ধর্মের কথা আমি এই মুহূর্তে নাইবা বললাম, তারা চায় এই অনুপ্রবেশকারীরা আসুক। নয়তো জনপ্রতিনিধিরা দাঁড়িয়ে মানে আমারই মতন অমায়িক গলায় বলে যে এসো, ওদের অবশ্য মাইক লেগেছিল, এসো অমুক দোকানে এসো, জেরক্স দোকানের পেছন দিকে তোমাকে ভোটার্স আইডি করে দেবে। তাদের কিন্তু বিশেষ আর কোনো ডকুমেন্ট নেই, এই ভোটার্স আইডিটা হচ্ছে। আপনারা দেখবেন এইটাই হচ্ছে মূল কারণ যে তাদের নেমন্তন্ন করে আনা হচ্ছে, তাদের জন্য ভোট দেয়। এবং এরা যারা আসছে তারা লোকাল পুলিশ কি ঘুমোচ্ছে? লোকাল পুলিশ বুঝতে পারছেন আপনার পাড়ায় পাশের বাড়িতে অন্য নতুন লোক এলে আপনি সজাগ থাকবেন না? আপনি পুলিশকে জানাবেন না যে দেখুন অন্য লোক এসছে, আপনারা একটু খোঁজ নিন? তারা দুদিন পর তারা ভোটার আইডি নিয়ে ঘুরছে কি করে? এবং শুধু খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, ডকুমেন্টেশনের ব্যবস্থা
নয়, তারা পর্যটনেও চলে যাচ্ছে, তারা কর্ণাটকায় গিয়ে বোম ফেলে আসছে, তারা এখান থেকে গিয়ে কাশ্মীরে বোম রেখে আসছে। তো এটা কি? এটা তো ইচ্ছে করে করা। এটা রাজ্য সরকার কন্টিনিউয়াসলি মুখ্যমন্ত্রী বিএসএফকে অপমান করছে, তার লোকাল লোককে বলছে যাও তাদের মারো, তাদের গাছে বেঁধে রাখো। তো বিএসএফ যে কাজ করবে, ডেফিনেটলি বর্ডার সুরক্ষা তাদের দায়িত্ব, কিন্তু তাদের কিন্তু ইন ট্যান্ডাম উইথ, মানে রাজ্য সরকারের সঙ্গে কাজ করা তাদের কথা, কিন্তু রাজ্য সরকার সেই সাপোর্টটুকু দেয়। এসআইআর প্রভাব ফিলিং করে তৃণমূল লাফাচ্ছে। বিজেপি তো শান্ত আছে, বিজেপির তো এটা তো প্রশাসনিক একটা কনস্টিটিউশনাল একটা প্রসেস, যেটা আপনি যদি খেয়াল করে দেখেন এইটা নিয়ে 14তম বার হচ্ছে, 14th টাইম সারা দেশ জুড়ে হচ্ছে। তো এইবার সারা দেশ জুড়ে 12টা রাজ্যে যে হচ্ছে, একমাত্র তৃণমূল তিরিং করছে। তিরিং করতে করতে তারা একেবারে সুপ্রিম কোর্টে, মানে মুখ্যমন্ত্রীর এতটাই করুণ অবস্থা, উনি সোজা চলে গেলেন সুপ্রিম কোর্টে এইটা নিয়ে যাচামেচি করতে। জাজ পর্যন্ত বললো 3টে কথা আমার ভীষণ কানে লেগেছে। এটা হচ্ছে, একবার প্রথম জাজ বলেছেন যে ম্যাডাম মমতা, আপনি যদি বসেন তাহলে আপনার লয়ার অনেক কেপেবল, তিনি অনেক বলতে পারেন, মানে ভদ্র ভাষায় জাজ বলতে পারেনি, জাজ বলেছে আমি বলছি, শাট আপ বলেছে, বসে বসে মানে করছে বসে করুন। আরেকটা কথা জাজ বলেছে, আপনি নিশ্চয়ই চান না যে মৃত মানুষ এসে ভোট দিক বা দেশের বাইরের লোকজন এসে ভোট। তো এইটাতেও যদি মুখ্যমন্ত্রী বুঝতে না পেরে থাকে, তাকে কি ইঙ্গিত দেওয়া হলো, তাহলে আমি আর কি বলবো। মুখ্যমন্ত্রী আমি বলি, কিন্তু এটা মিডিয়ায় বলা উচিত নয়, বলেই ফেললাম। যাই হোক, আরেকটা জিনিস দেখুন, পা ভেঙেছিল, প্লাস্টার হয়েছিল, সুন্দর একটা গয়না হয়েছিল, কোনো একটা বোধহয় 16 সালে। আচ্ছা, 21 সালে উনি মাথায় পেরেক ঠুকে ব্যান্ডেজ লাগালেন মাথায়। এবার মনে করলেন পা হয়ে গেছে, মাথা হয়ে গেছে, আর কি করা যায়, উনি একটা কালো স্কার্ফ জড়িয়ে ফেলে, স্কার্ফটা চুন্নি বা কিছু একটা জড়িয়ে ফেলেন। এইটা এখন নতুন গয়না, যে দেখো আমি একটা বিশাল পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াই করে এসেছি। যারা ইন্টেলিজেন্ট, যারা বুঝতে পারছে, তারা জানে যে এইটাও না। হ্যাঁ, কিছু লোক যাদের ফর্ম নাম্বার 7-এ নাম বাদ গেছে, মানে এত বেরোবে এবার লিস্টে, তাদের হয়তো মনে হতে পারে যে মুখ্যমন্ত্রী কি বিশাল যুদ্ধ করে এলেন সুপ্রিম কোর্টে, কিন্তু অ্যাকচুয়ালি এটা শুধু অপটিক্স এবং গ্যালারি এবং সারাদিনে মিডিয়া স্পেস খাওয়া ছাড়া আর কোনো কারণ নেই। नितिन नवीन जिंदाबाद, सुमित भट्टाचार्य जिंदाबाद, शुभेंदु दा जिंदाबाद, भारत माता की, बोलो भारत माता की। আমাদের মন্ডলের সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ চাপাদার মহাশয় আমাদের জিএস কে প্রতিনিধিদের আপনারা পুষ্পার্ঘ দেবেন, প্রত্যেকে আসবেন। প্রত্যেককে বলছি যে সমস্ত শক্তি প্রভু আছেন, দেবাশী সর্দার, শ্যামাপ্রসাদজি, ভারত মাতা এবং দীনদয়াল উপাধ্যায়জির প্রতিনিধিদের আপনারা পুষ্পার্ঘ দেবেন। আজকে যে কর্মী সম্মেলন হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আজকের আমাদের বিজয় সম্মেলন চলছে, এটা রায়দিঘি বিধানসভার 6 নম্বর মণ্ডলে চলছে, আর এটাই আমাদের এখন কার্যালয় হয়েছে। আমরা বার্তা দিতে চাইছি যে আগামী দিনে যে বুথ হচ্ছে সব থেকেই বুথে এই সংগঠনটা যদি শক্তিশালী হয়, ওখান থেকেই জেতা হলেই সর্বত্র জায়গায় জিতবে। আর পশ্চিমবঙ্গ যা অবস্থা চলছে কুশাসন, সেটাকে দূর করতে গেলে, আমাদের সুশাসন আনতে গেলে আমাদের বুথেই জিততে হবে। এটা আমাদের বার্তা এখান থেকে আমরা দিয়ে দেবো। এই যে কর্মীদের জন্য আরেক কি বার্তা দেওয়া হলো? কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে সবাই এসছে, এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে বার্তা দিচ্ছি যে আপনারা ভোটে যান, ভোটে গিয়ে আমাদের যে সংগঠনের কাজ আছে তারা সেইভাবে সেই সব কাজকর্ম করবে। এই 2026 সালে কি মানে বিজেপি সরকার আসবে? অবশ্যই আসবে, 100% বিজেপি সরকার 2026 সালে আসবে, সেটার পথ একদম প্রস্তুত হয়ে গেছে। আমার নাম ও পরিচয়? আমার নাম সুব্রত হালদার, মথুরাপুর সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ মেম্বার। থ্যাংক ইউ।